আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ভালো মতো বাসায় অবস্থান করছো। আমাদের আজকে ক্লাসে দেখেছো নিশ্চয়ই অলরেডি যে আমরা নতুন একটা টপিক শুরু করছি আজকে, নতুন একটা অধ্যায়, আমাদের আর্থিক বিশ্লেষণ। অলরেডি নিশ্চয়ই জেনে ফেলেছো। তবে আমি এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের এর আগে ক্লাসে আমি কিছু প্রশ্ন দেখেছি আগের চ্যাপ্টার সম্পর্কে, মানে অধ্যায় 1-এর যে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো একটু আমি আলোচনা করে তারপরে আমি আজকে নতুন চ্যাপ্টারে যাব। আচ্ছা, যেমন প্রথমে তোমরা একটা প্রশ্ন দেখলাম যে বেশ কয়েকজনই করেছো, সেটা হলো মুনাফা সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণ, এই দুটোর মধ্যে কোনটি ভালো? মুনাফা সর্বোচ্চকরণ আর সম্পদ সর্বোচ্চকরণ মানে আমাদের অর্থায়নের লক্ষ্য, দুটো লক্ষ্যর কথা আমরা বলেছি। আমি কিন্তু আমাদের আলোচনাতেই বলেছিলাম যে মুনাফা সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণের যে সীমাবদ্ধতাগুলো আছে, বা মুনাফা সর্বাধিকরণ থেকে আমরা একটু সরে এসে সম্পদ সর্বাধিকরণে এসেছি। সম্পদ সর্বাধিকরণকে আমরা কি বলেছি, একটু আধুনিক মতবাদ, আধুনিক ধারণা বলেছি, আধুনিক লক্ষ্য বলেছি। তাহলে মুনাফা সর্বাধিকরণের জন্য যেই সীমাবদ্ধতাগুলো ছিল, যেমন কি ছিল, তহবিল অর্থের সময় মূল্যকে এখানে বিবেচনা করা হয়নি, তারপরে ঝুঁকি বিবেচনা করা হয়নি, নগদ প্রবাহকে বিবেচনা করা হয়নি, বা শেয়ারের বাজার মূল্যের উপরে যে লভ্যাংশের যে একটা প্রভাব আছে এগুলোকে বিবেচনা করা হয়নি, বা এটা একটা অস্পষ্টতা আছে, নির্দিষ্টতা নাই, মানে কোন মুনাফাটি আমি ধরবো। আমি কি বলেছিলাম যে এগুলোকে ওভারকাম করে, মানে এগুলোকে অতিক্রম করেই কিন্তু আমরা দেখেছি যে আমরা সম্পদ সর্বাধিকরণ পেয়েছি। সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে যে সূত্রটা আমি দেখিয়েছিলাম, যে বর্তমান শেয়ারের বর্তমান মূল্য, কি সূত্র ছিল? সামেশন অফ CFT ডিভাইডেড বাই 1 + k টু দি পাওয়ার k। তাহলে এখানে CF মানে নগদ প্রবাহ, কে আমি বলেছিলাম যে এখানে এটা বাট্টার হার, এবং বাট্টার হারটা ঝুঁকি দ্বারা, ঝুঁকি আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার এবং ঝুঁকি প্রিমিয়াম দ্বারা এটা তৈরি করা হয় বা আমরা নির্ণয় করে থাকি, আমরা এটা গণনা করে থাকি। এছাড়া আমরা সময়ের বর্তমান, আমাদের যে সময়ের বর্তমান মূল্য, এই মূল্যটাও আমি দেখিয়েছি তোমাদের ক্লাসে, যে কিভাবে ফিউচার ভ্যালু অফ যে কোনো পরিমাণ, মানে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে পাওয়া যায়, এগুলো কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি। তাহলে আমরা যখন সম্পদ সর্বাধিকরণ যখন আমরা ক্যালকুলেশন করছি, আমরা যখন আমাদের শেয়ারের বর্তমান মূল্যকে যখন আমরা ক্যালকুলেশন করছি, তখন তার মধ্যে আমরা কিন্তু দেখেছি যে সময়ের বর্তমান মূল্য বা সময়ের যে মূল্য, ঠিক আছে, অর্থের যে সময়ের মূল্য, এই অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়েছে, এখানে নগদ প্রবাহকে বিবেচনা করা হয়েছে, ঝুঁকিকে বিবেচনা করা হয়েছে, এবং তাছাড়াও যেহেতু ঝুঁকি বিবেচনা করা হয়েছে, এখানে শেয়ারের বাজার মূল্যের উপর প্রভাব বিস্তার করে বা প্রভাবিত করে সকল উপাদান কিন্তু এখানে বিবেচনা করা হয়েছে। সেই জন্যই এখানে অস্পষ্টতাও কম। এখানে আমরা দেখেছি নগদ প্রবাহ একটা সুস্পষ্ট ধারণা, এখানে আমাদের কোনো কনফিউশন হওয়ার কোনো স্কোপ নেই। তাহলে এখানে আমাদের জন্য কিন্তু সম্পদ সর্বাধিকরণের যে ধারণাটা, এটাই আমাদের জন্য, আমরা বলবো যে এটাই ভালো ধারণা, ঠিক আছে, এটাই উত্তম। তাহলে এখনকার আমাদের যারা আর্থিক ব্যবস্থাপক যারা আছেন, তারা কিন্তু মুনাফা সর্বাধিকরণ করতে চান না, তারা সম্পদ সর্বাধিকরণই করতে চান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন ছিল যে হিসাব বিজ্ঞান আর অর্থায়ন, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞানকে আমরা কি বলছি? একটা ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তাই না? আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলছি। তাহলে তথ্য তৈরি করা হচ্ছে। তাহলে এখানে এই যে তথ্যটা তৈরি করা হচ্ছে কাদের জন্য? ইউজার আছে, এক্সটার্নাল ইউজার আছে এবং ইন্টারনাল ইউজার আছে। এক্সটার্নাল ইউজারের মধ্যে ঋণদাতা, বিনিয়োগকারী আছে। এক্সটার্নাল আর ইন্টারনাল ইউজার কারা? ব্যবহারকারী কারা? এই যে আমরা আর্থিক ব্যবস্থাপকরা কিন্তু এই হিসাব বিজ্ঞান যেই তথ্যগুলো দিচ্ছে আমাদেরকে, আমরা ব্যবহার করছি। তাহলে কাজটা কি হলো? আমাদের হিসাব বিজ্ঞান হলো তারা এই যে একটা আর্থিক প্রতিষ্ঠানের যে আর্থিক লেনদেনগুলো যেগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করছে, সেটাকে শ্রেণীবিন্যাস করছে, লিপিবদ্ধ করছে, এবং ফাইনালি কি করছে? বছরের শেষে আর্থিক প্রতিবেদন তৈরি করছে। তাহলে আমরা যেটা করছি, আমরা আর্থিক ব্যবস্থাপকরা কি করছে? আমরা এগুলোকে ব্যবহার করে, এই তথ্যগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো আছে সেগুলো করছি।
তাহলে হিসাব বিজ্ঞান কি করছে, তারা যেই ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাগুলো নিয়ে তারা কাজ করছে। আর আমরা আর্থিক ব্যবস্থাপকরা কি করছি, অর্থায়নের কাজ কি, অর্থায়নের কাজগুলো হলো এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, ফিউচার ডাটা। আমরা কিন্তু সব ভবিষ্যৎ নিয়ে কথা বলি, যে কি হবে আমাদের ভবিষ্যতের পরিকল্পনাটা কি, সেটা আমরা ব্যবহার করি। তবে কথা হলো কি, যে তুমি যখন তুমি হিসাব বিজ্ঞান শিখছো, তোমাকে কিন্তু ফিনান্স সম্পর্কে জানতে হবে, বা তোমার যারা ব্যবহারকারী আছে, যারা এটা ব্যবহার করবেন তোমার এই তথ্যগুলো, তাহলে তারা এই তথ্যগুলো কি কাজে ব্যবহার করবেন, তাদের উদ্দেশ্যটা কি, তারা যেন উদ্দেশ্যটাকে খুব ভালো মতো মানে অ্যাচিভ করতে পারেন, উদ্দেশ্যটা যেন সফল হয়, তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে তথ্যটাকে কিন্তু সেভাবেই রেডি করে দিতে হবে, তাই না? সেভাবে রেডি করে না দিলে তারা যে উদ্দেশ্যে তথ্যটা ব্যবহার করছেন সেই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে, তারা কিন্তু ভুল ডিসিশন বা ভুল পরিকল্পনা করবে। তাহলে তোমাকে জানতে হবে, তোমার যারা ব্যবহারকারী, যিনি ঋণদাতা, তিনি তোমার তথ্য থেকে জানতে চাচ্ছেন যে তোমার কোম্পানিতে লিকুইডিটি অবস্থা কীরকম, তারল্যের অবস্থা কীরকম, তুমি কি তার ঋণটা পরিশোধ করতে পারবে কিনা। বিনিয়োগকারী জানতে চাচ্ছে যে তোমার এখানে বিনিয়োগের অবস্থা কীরকম, সে কি লভ্যাংশ পাবে কিনা, বা তার শেয়ারের বাজার মূল্য বাড়বে কিনা। তাহলে তারা যে যে উদ্দেশ্যে এই তথ্যটা ব্যবহার করছে, তাদেরকে তো তুমি তথ্যটা প্রোভাইড করছো। হিসাব বিজ্ঞান কী করছে, তাদেরকে তথ্যটা তারা দিচ্ছে। সুতরাং এই তথ্যটাকে ঠিকমতো উপস্থাপন করার জন্য তাদেরকে কিন্তু জানতে হবে যে ব্যবহারকারী কি উদ্দেশ্যে তথ্যটা নিচ্ছেন। তাহলে যেমনভাবে হিসাব বিজ্ঞানীকে জানতে হবে অর্থায়ন সম্পর্কে, একইভাবে কিন্তু অর্থায়নকেও বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান কিভাবে এই ডেটাগুলো তৈরি করেছে। কারণ তুমি যদি এই আর্থিক প্রতিবেদনগুলোকে না বোঝো, তাহলে তো তুমি অ্যানালিসিসই করতে পারবে, তোমার তো কাজ হলো বিশ্লেষণ করা, আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো বিশ্লেষণ করা, যেটা আমরা আজকে দেখব। আজকে আমাদের যে টপিক, এই টপিকের এটাই কিন্তু আর্থিক বিশ্লেষণ। আমরা দেখব যে আর্থিক প্রতিবেদন যেগুলো আমরা হিসাব বিজ্ঞান থেকে পেয়েছি, সেগুলোকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, সেটা আমরা দেখব। তাহলে এই বিশ্লেষণের জন্য আমাকে কিন্তু এই আর্থিক প্রতিবেদনগুলোকে বুঝতে হবে। তাহলে হিসাব বিজ্ঞান আর অর্থায়নের মধ্যে আমরা কি পার্থক্যটা বুঝতে পারলাম, যে হিসাব বিজ্ঞান যেখানে শেষ সেখানেই কিন্তু অর্থায়ন শুরু হলো, যে তাদের কাজটা শুরু হলো সেই ডেটাগুলোকে বেসিস করে তারা অর্থায়নের কাজটা শুরু করলো, বা পরবর্তী অর্থসংস্থান বলো, আর্থিক পরিকল্পনা বলো, এই কাজগুলো হলো অর্থায়নের কাজ বা আর্থিক ব্যবস্থাপকের কাজ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবে। আচ্ছা, তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের নতুন একটি অধ্যায়, আমরা অধ্যায় 4। তো আমি প্রথম অধ্যায়টি আমাদের হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায়টি তোমাদের আশিক স্যার অলরেডি শেষ করেছেন, তৃতীয় অধ্যায়টিও আশিক স্যার, মানে আমার সাথে যিনি আরেকজন পড়াচ্ছেন তোমাদের আশিক স্যার, তিনি তৃতীয় অধ্যায়টি মানে অর্থের সময়মূল্য তিনি পড়াবেন। আমি তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে আর্থিক বিশ্লেষণ এখান থেকে আবার শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ। চ্যাপ্টারটি একটু বড়, ভীষণ ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করতে হবে, কথাগুলো বুঝতে হবে, প্রতিটি কথা বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা সামনের দিকে যখন আগাবো, আজকের ক্লাস না বুঝলে আগামী দিনের ক্লাস বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। আর্থিক বিশ্লেষণ একদম প্রথমেই যেটা আছে, আচ্ছা আর্থিক বিশ্লেষণটা কি এটা আগে একটু বলে নিই। আর্থিক বিশ্লেষণ কি, আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে ডেটাগুলো আমরা যে পাচ্ছি, ইনফরমেশনগুলো পাচ্ছি, এগুলোকে আমার বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ কেন করতে হবে, কারণ আমি জানতে চাই কোম্পানির দক্ষতা কীরকম, আমি জানতে চাই কোম্পানির সচ্ছলতা কীরকম, আমি জানতে চাই কোম্পানির মুনাফা অর্জন অবস্থা কীরকম। আমি এই যে আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে আমরা প্রকল্প নির্বাচন করেছি, আমরা তো একটা ডেটা কালেক্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে এই প্রকল্প থেকে এই মুনাফা অর্জন হবে, এই প্রকল্পর ঝুঁকি এরকম। তাহলে এই যে আমরা যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলাম, এগুলো সঠিক হলো কিনা সেটা বুঝতে হবে না, সেটা জানতে হবে তো। কারণ আমাদের অর্থায়নের একটা কাজ হলো তহবিল সংগ্রহ যেমন আমরা করেছি, তহবিল ব্যবস্থাপনাও করতে হবে, তহবিলকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই যে আমি যে প্রকল্পটি নির্বাচন করলাম, যে ব্যবসা আমি শুরু করেছি, সেই ব্যবসাটি সঠিক পথে চলছে কিনা, আমার টার্গেট আমার ফুলফিল হবে কিনা, আমি যে উৎপাদন মাত্রা নির্ধারণ করেছি সেখানে আমি পৌঁছাতে পারলাম কিনা, যদি পৌঁছাতে না পারি তাহলে আমার উৎপাদন মাত্রাটা কত হওয়া উচিত, কেন পারিনি। ঠিক আছে, এই যে বিশ্লেষণগুলো এগুলো আমাদের করতে হবে। তার কারণে আমরা কি করব, আমরা এখানে এই চ্যাপ্টারে আর্থিক বিশ্লেষণটা আমরা শিখব। আমরা বোঝার চেষ্টা করব আমাদের কোম্পানির আর্থিক যে দিকটা আছে সে অবস্থাটা কীরকম, কোম্পানির লিকুইডিটি পজিশন কীরকম, কোম্পানির ব্রেক ইভেনের অবস্থা কী, কোম্পানির নগদ প্রবাহের কী অবস্থা, কোম্পানির অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভিন্ন যে আর্থিক বিবরণী উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর্থিক বিশ্লেষণে একদম প্রথমেই যে কথাটা আসে সেটা হলো আর্থিক বিবরণী সমূহ। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
তাহলে এই আর্থিক বিবরণীটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমাকে আর্থিক বিবরণীগুলো বুঝতে হবে। তাহলে প্রধান যেটা, হ্যাঁ, হিসাব বিজ্ঞানে একদম মেজর যে আর্থিক বিবরণীগুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করা হয় সেগুলো কী কী দেখো। প্রথমে আছে আর্থিক অবস্থার বিবরণী বা উদত্তপত্র, এটাকে ব্যালেন্স শিটও বলে, কোথাও কোথাও আমরা ব্যালেন্স শিট নামেও পাবো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী, এটাকে আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলছি, ঠিক আছে, এটা প্রথম। এরপর আছে আয় বিবরণী। আয় বিবরণী ইনকাম স্টেটমেন্ট, এটা লাভ, আগে বলা হতো লাভ ক্ষতি হিসাব বা ক্রয় বিক্রয় হিসাব, এখন এটা আমাদের আয় বিবরণী হিসেবে আমরা এটা দেখেছি। এরপরে আছে সংরক্ষিত আয় বিবরণী, আমাদের স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস। সংরক্ষিত আয় সম্পর্কে তো আমরা প্রথম ক্লাস থেকে কথা বলছি যে মুনাফার একটা অংশ আমরা সংরক্ষণ করে রাখছি। তাহলে মুনাফার যে অংশটি সংরক্ষণ করলাম, কতটুকু অংশ আমরা লভ্যাংশ প্রদান করলাম, এটাই আমরা যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করি সেটাকে আমরা বলছি সংরক্ষিত আয় বিবরণী। এটা আমি কিছুক্ষণ পরে এটা আমরা দেখব, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসলে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ বিবরণী। আমি প্রথমে একদিন ক্লাসে বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে আয় বিবরণীতে যে মুনাফাটা আসে সেটাই আসলে নগদ টাকা না, কারণ আমরা বকেয়া ভিত্তিতে মানে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা ফলো করি, ঠিক আছে। মানে যদি যেই আয় হওয়ার মানে টাকা পাইনি কিন্তু আয় হয়েছে, আয় অর্জিত হয়েছে, আমরা আয় রেকর্ড করি। আমার ব্যয় হয়েছে, আমি টাকা প্রদান করিনি কিন্তু আমি ব্যয় রেকর্ড করি, ঠিক আছে। তাহলে এভাবে এই যে আমরা যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা যে ফলো করি, তাহলে এই বকেয়া ভিত্তিতে আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে আমি আরেকটা কথা বলবো। তাহলে এটা আমাদের এই বেসিসটার জন্য আমরা নগদ ক্যাশ বেসিসে কিন্তু আমরা আমাদের রেকর্ডটা করছি না, আমাদের আর্থিক লেনদেনগুলোকে ক্যাশ বেসিসে আমরা রেকর্ড করছি না, আমরা রেকর্ড করছি হলো আমাদের অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা ফলো করছি। তো এটার কারণে আমাদের নগদ প্রবাহ বিবরণী আমার জানা দরকার, যে আমরা জানতে চাই যে আসলে ক্যাশ টাকা তারল্য পজিশনটা আমার কীরকম, ঠিক আছে, লিকুইডিটি পজিশন বা তারল্যর অবস্থাটা আমার কীরকম। এটা ছাড়াও, এটা মেইন চারটা, এটা ছাড়াও আরেকটা কথা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা হলো আর্থিক বিবরণীর টিকাসমূহ। কিছু টিকা উল্লেখ করা হয়, হ্যাঁ, নোট টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের নিচে আমরা কিছু টিকা দিই, সেই টিকাগুলো কি হতে পারে, সেই টিকাগুলো হতে পারে আমি কি প্রিন্সিপালস ব্যবহার করলাম, অথবা আমি যে টার্মসগুলো ব্যবহার করলাম সেখানে যদি কোনো আমার ব্যাখ্যা থাকে সেগুলো আমি এই করবো। যেমন আমার সম্ভাব্য যে দায়গুলো আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি আমরা বলি, সম্ভাব্য দায়গুলো, যে দায়গুলো হলেও হতে পারে, কোনো একটা মামলা বিচারাধীন আছে, সেই মামলার রায় হলে আমার ক্ষতিপূরণ দিতে হবে, না হলে দিতে হবে না। তাহলে এটার কি রেকর্ড তো আমার কোনো আর্থিক লেনদেন না হলে তো আমি আর আমার অ্যাকাউন্টিং রেকর্ডে রাখতে পারছি না, তাহলে কিন্তু এটা একটা রেকর্ড তো রাখা দরকার। না হলে কি হবে, যে হঠাৎ করে আমার একটা ক্ষতিপূরণ দিতে হলে আমি তো বিপদে পড়ে যাব। তাহলে আমার অন্তত মাথায় থাকবে যে আমার একটা মামলা চলছে, সেই মামলার রায় হলে একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তাহলে এই ধরনের অনেক ইনফরমেশন আছে, যেই ইনফরমেশনগুলো, যেমন বিল ডিসকাউন্টেড আমরা বলি, যে বিল ডিসকাউন্টেড করে ফেলে, এটা তো আবার ডিসঅনার হতে পারে। এই ধরনের কিছু ইনফরমেশন আছে যে ডেটাগুলোকে আমরা কি করি, পাদটিকা হিসেবে, আমরা নোট হিসেবে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের নিচে দিয়ে থাকি। তাহলে সব কিছুই কিন্তু অ্যানালিসিসের ব্যাপার আছে, ঠিক আছে, সব কিছু। তাহলে আমাদের আসলে এখানে আমরা প্রথম যে মানে আমাদের 4 নাম্বারটা বাদে নগদ প্রবাহ যে বিবরণীটা আছে, এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো ব্যাপারে আমরা হিসাব বিজ্ঞানে খুব ভালো মতো শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে আমাদের শুধু নগদ প্রবাহ বিবরণীটা তৈরি আমরা শিখব, তারপরেও কিন্তু একদম প্রিলিমিনারি স্টেজে একদম বেসিক জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, খুব বেশি জটিলতা এখানে নাই, তবে বেসিক জিনিসটা শিখতে হবে। বেসিক জিনিসটা শিখলে তোমার যেটা কাজে লাগবে, এই নগদ প্রবাহ বিবরণী কিন্তু তোমরা হিসাব বিজ্ঞানও শিখবে দ্বিতীয় পত্রে, যে তখন কিন্তু তোমাদের এই বেসিক নলেজটা ভীষণ কাজে লাগবে। আবার যখন হিসাব বিজ্ঞানের নগদ প্রবাহ বিবরণী শিখবে, তখন কিন্তু আবার তোমার এই চ্যাপ্টারে অনেক হেল্প হবে, ঠিক আছে। তাহলে আমরা এই আর্থিক বিবরণীর যে প্রথম যে 3টা আছে, এটা একটু আমরা দেখব। কারণটা হলো নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য আমার এই যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আর আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, এই দুটো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংসও, হ্যাঁ, স্টেটমেন্ট অফ আমাদের সংরক্ষিত আয় বিবরণী, যে এটাও একটু জানতে হবে, কারণ এগুলো না বুঝতে পারলে আমার নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করাটা অনেক সময় একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসো আমরা একটা একটা করে একটু দেখে নেই যে এগুলো কি জিনিস, হ্যাঁ, কি বলে এই বিবরণীগুলো কি বলে, ঠিক আছে। একটু সমস্যা হবে কিন্তু, কারণ তোমরা যারা নন বিজনেস স্টাডি গ্রুপের, তোমাদের জন্য তো সব কিছুই নতুন। তাহলে আমি তো তোমাদের একদম মানে হিসাব বিজ্ঞানের যে লাস্ট যে স্টেজটা বিবরণী তৈরি করা, সেটাকে আমি দেখাচ্ছি, কিন্তু আমি তৈরি করাটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে কি বিবরণী তৈরি করা হয়।
তোমরা তো এখন একদম লেনদেনের স্টেজে আছো, হিসাবগুলোকে শিখছো, অ্যাকাউন্ট টাইটেলগুলো শিখছো বা বেসিসটা শিখছো, কিন্তু আলটিমেটলি যে প্রতিবেদনটা তৈরি করা হয় সেই প্রতিবেদনটা আমরা এখানে একটু দেখে নেব। আসুন তাহলে একদম প্রথমে আমাদের আছে হলো আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা দেখো, এখানে আর্থিক অবস্থার বিবরণীতে একদম উপরে দেখো আছে এবিসি কোম্পানি, মানে তোমার কোম্পানির নামটা দেওয়া থাকে, আর্থিক বিবরণীর আর্থিক অবস্থার বিবরণী লেখা, এরপরে ডেট আছে, দেখো লেখা আছে কি 2019 সালের 31শে ডিসেম্বর, কোনো একটি নির্দিষ্ট ডেট, এটা কিন্তু পুরো 1 বছরের জন্য না, কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ডেটে একটি কোম্পানির সম্পত্তি এবং দায়ের অবস্থা কীরকম, সম্পত্তি, দায় এবং শেয়ার হোল্ডারদের যে ইকুইটি আছে এটার অবস্থাটা কীরকম, সেটাই আমরা প্রকাশ করি আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। ঠিক আছে, এখানে আমাদের একটা সাইডে দেখো আমরা কি দিয়েছি সম্পত্তি, এবং আরেকটা সাইডে আছে দায়সমূহ এবং শেয়ার হোল্ডারদের ইকুইটি। ঠিক আছে, ইকুইটিটা একটু নিচে চলে গেছে, তাহলে শেয়ার হোল্ডারদের ইকুইটি আমরা কিছুক্ষণ পরে পাবো এটা। তাহলে দেখো এখানে আমাদের যে ডাবল এন্ট্রি সিস্টেম, নিশ্চয়ই তোমরা এটা সম্পর্কে অলরেডি শুনেছো, আমাদের যে ডাবল এন্ট্রি সিস্টেম সেখানে কি আছে যে অ্যাসেট, আমাদের যে ইকুয়েশন আছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, তার মানে অ্যাসেট, এই যে আমাদের একটা সাইড হলো অ্যাসেট এবং আরেকটা সাইড হলো লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা দুটো সাইড সমান হতে হবে। আমরা যখন এই বিবরণী তৈরি করি তাহলে এই দুটো যোগফলটাকে সমান হতে হবে। আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করে দিই, আমি যে ফর্মেটটা এখানে প্রেজেন্ট করেছি এটাকে বলে টি ফর্মেট। টি ফর্মেটে আমি প্রেজেন্ট করেছি, প্রেজেন্ট করার কারণটা হলো এই ফর্মেটে প্রেজেন্ট করলে আমি একটু একটা স্লাইডে তোমাদের দেখাতে পেরেছি, না হলে কি হতো আমাকে দুটো স্লাইড মিলে তোমাদের এই বিবরণীটা দেখাতে হতো। যদিও আমাদের বর্তমানে যে ফর্মেটটা ফলো করা হয় এই আর্থিক অবস্থা বিবরণীর জন্য সেটা হলো স্টেটমেন্ট ফর্মেট। ঠিক আছে, স্টেটমেন্ট ফর্মেট মানে হলো সম্পত্তি, তারপর সম্পত্তিগুলো আমরা লিপিবদ্ধ করব, তারপরে দায় বা শেয়ার হোল্ডার ইকুইটি, অথবা উপরেও আমরা করতে পারি, দায় সম্পত্তি উপরে আসতে পারে, তাহলে এভাবে আমরা করে থাকি। তাহলে এখানে যে ফর্মেটটা সেটা আমি আবার একটু উল্লেখ করি, টি ফর্মেট। টি মানে যে টি সাইজ না, দেখো মাঝখানে টি এর একটা কালো দাগ আছে এবং উপরে একটা, এটা টি ফর্মেট বলা হয় এটাকে। আচ্ছা তাহলে আসো আমরা প্রথমে সম্পত্তি সাইডটা একটু দেখি কি কি থাকে আর্থিক বিবরণীর মধ্যে, কি কি থাকে। একটি কোম্পানি, একটি ব্যবসা প্রতিষ্ঠানে সব সম্পত্তিগুলো থাকে। এখানে যেমন প্রথমে আছে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি সম্পর্কে তো আমরা আগেও বলেছি, তোমরা অলরেডি কিন্তু একটু ধারণা তোমাদের হয়ে গেছে। যেমন এখানে আছে কি নগদ আছে, বাজারযোগ্য সিকিউরিটিজ, মার্কেটেবল সিকিউরিটিজ। নিশ্চয়ই অনেকের মাথার মধ্যে প্রশ্ন চলে এসেছে মার্কেটেবল সিকিউরিটিজটা কি। নগদ তো আমরা জানি ক্যাশ টাকা, মার্কেটেবল সিকিউরিটিজ হলো যে সিকিউরিটিজগুলো যেখানে বিনিয়োগ করলে খুব সহজে এটাকে কনভার্টেবল টু ক্যাশ, খুব সহজে নগদ টাকায় পরিবর্তন করা যায়, মানে এটা সহজে ক্রয় করা যায়, সহজে বিক্রয় করা যায় বা সহজে ট্রেড করা যায়, ঠিক আছে, বিনিময় করা যায়। তাহলে এটাকে আমরা বলছি মার্কেটেবল সিকিউরিটিজ। তাহলে এটা চলতি সম্পদ, এটা ঠিক নগদের পরে আমরা দিয়েছি, কারণটা হলো কি যে মার্কেটেবল সিকিউরিটিজকে কিন্তু খুব বেশি বলা হয় যেটা হাইলি লিকুইডেড। ঠিক আছে, এটা তারল্যের অবস্থানটা অনেক ভালো, নগদের পরে এটার অবস্থান, খুব সহজে এটাকে নগদে কনভার্ট করা যায়, কনভার্টেবল টু দ্য ক্যাশ। তাহলে আমাদের বাজারযোগ্য সিকিউরিটিজ আছে, এরপর আছে প্রাপ্য বিল বা দেনাদার। এটা কি, এটা হলো আমি যদি ধারে বিক্রয় করি তাহলে আমার এই যে যাদের কাছে আমি বিক্রয় করলাম, যারা আমাকে এখনো টাকা পরিশোধ করেনি তাদেরকে আমি দেনাদার বলি বা প্রাপ্য হিসাব বলি, অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, তাদেরকে দেনাদার বলা হয় অথবা প্রাপ্য হিসাব বলা হয় বা অ্যাকাউন্টস রিসিভেবল। তারা যদি বিল বা নোট প্রদান করে, মানে একটা রিটেন প্রমিস তারা যদি করে যে হ্যাঁ আমি তোমাকে অমুক তারিখে অত টাকা পরিশোধ করব, এরকম কোনো রিটেন কোনো ডকুমেন্ট আমাদের দিয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি প্রাপ্য বিল। এটা আলাদা একটা ফর্মেট আছে, প্রমিসারি নোট। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা লিখেছি বাদ অনাদায়ী দেনা সঞ্চিতি, মানে তুমি এই যে ধারে বিক্রয় করেছো সব টাকা যে পাবে তার তো কোনো নিশ্চয়তা নাই, তাহলে কিছুটা তোমার তো অনাদায়ী হতে পারে, তার জন্য আমরা একটা ভবিষ্যৎ ব্যবস্থা রেখে দিই, সেটাকে আমরা বলছি অনাদায়ী দেনা সঞ্চয়। তাহলে এটা যেহেতু বাদ মাইনাস, হ্যাঁ এটাকে আমরা যেমন এখান থেকে মাইনাস করে দেখাই, কিন্তু এটা যদি আমি দায় সাইডে দেখাই তাও কিন্তু একই আমার ইকুয়েশনটা সেম হবে।
তাহলে কি হচ্ছে, আমরা দেনাদার বা প্রাপ্য বিল থেকে আমরা কি করি, অনাদায়ী দেনার যে অংশটুকু আছে, যেটা আমরা মনে করছি সম্ভাব্য অনাদায়ী দেনা হলেও হতে পারে, এই যে সঞ্চিতিটা এটা আমরা বাদ দিয়ে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি দেখাতে চাই, যে অ্যাকচুয়ালি কতটুকু আমি আসলেই পাবো। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য তো আমরা জানি, মজুদ পণ্য এটা আমার কাঁচামালের জন্য মজুদ পণ্য হতে পারে, এটা আমার প্রস্তুতকৃত পণ্যের জন্য মজুদ পণ্য হতে পারে। তবে আমরা এই অধ্যায়ে যে মজুদ পণ্যের কথাটা আমরা বলবো সেটা কিন্তু কাঁচামালের জন্যই আমরা বেসিক্যালি এটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, মজুদ পণ্য। এরপর আছে অগ্রিম খরচ বা ব্যয়। অগ্রিম খরচটা কি, যে খরচের জন্য সেবা আমি এখনো গ্রহণ করিনি, আমি আগেই টাকা প্রদান করেছি। ঠিক আছে, আমি একবারে প্রদান করেছি, আস্তে আস্তে এটাকে হয়তো আমি অ্যাডজাস্ট করে নিব, সেটা হলো অগ্রিম খরচ। এটা তো খরচ, তারপর এখানে সম্পত্তি কেন বলছি, কারণ এটা তো এখনো পর্যন্ত সেবাটাকে আমি গ্রহণ করিনি, সেজন্য অগ্রিম খরচটা হলো আমার সম্পত্তি। এরপরে আছে, এটা হলো তারপরে আমি মোট চলতি সম্পদের যোগফলটা আমি বের করে নিলাম। এরপরে যেমন আছে ধরো বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগ আমি কোথায় কোথায় বিনিয়োগ করেছি, আমার কাছে যেই টাকাটা আছে, যেই ক্যাশ টাকাটা আমার কাছে আছে, সেই ক্যাশ টাকাটা আমি যেটা অ্যাভেলেবেল আছে, যেটা আমার পরিচালনার জন্য রাখতে হয়নি, বা আমার যেটা ব্যবসার কাজে লাগছে না, যে টাকাটা হয়তো আইডল পড়ে আছে, সেটাকে আমি বিনিয়োগ করতে চাই, সেটা আমার বিনিয়োগ কোথায় করলাম। ঠিক আছে, এছাড়া আছে স্থায়ী সম্পত্তি। তাহলে স্থায়ী সম্পত্তির মধ্যে যন্ত্রপাতি আছে, আসবাবপত্র আছে, এছাড়া আরও আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা কি করি, আমরা অবচয়কে বাদ দিই। বাদ হলো পুঞ্জীভূত অবচয়, অবচয়গুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি, আমাদের ব্যবহারজনিত কিছু ক্ষয় তো আছে। যে যন্ত্রপাতি আমি 10 বছর আগে কিনেছি আর যন্ত্রপাতি আমার 10 বছর পরে তার একই আমার মূল্যে থাকলে চলবে না, এটার যে ব্যবহারজনিত যে ক্ষয়টা আছে সেটাকে আমরা কি করি, যে খরচটা আছে এটাকে আমরা এখানে লিপিবদ্ধ করি। আমাদের আসবাবপত্রের জন্য যে খরচটাকে, এটাকে আমরা এক্সপেন্ডিচার বলি, আর আমাদের পুঞ্জীভূত অবচয় যেটা, সেটাকে আমরা এক্সপেন্স বলি। এগুলো সম্পর্কে আমরা পরে আর যত বড় হব তত আমরা এগুলো শিখবো। আজকে আমরা শুধু একটু টার্মগুলো সম্পর্কে জেনে নিই। আচ্ছা, তাহলে আচ্ছা এই পাশে এবার আসো চলতি দায়। হ্যাঁ, আমাদের এখানে যদি আমি এই পাশে চলতি সম্পদ থেকে শুরু করি, তাহলে এই পাশে চলতি দায় থেকে আমরা শুরু করি। এখানে আস্তে আস্তে আমরা কি করব, চলতি দায়ের পরে দীর্ঘমেয়াদী দায়, এরপরে আমি কি করব, শেয়ার হোল্ডার ইকুইটিতে চলে যাব। তাহলে চলতি দায়ের মধ্যে দেখো কি আছে, প্রদেয় বিল, প্রদেয় নোট, পাওনাদার। তাহলে এগুলো কোথা থেকে, এগুলো হলো আমি যে কাঁচামাল কিনছি, কাঁচামাল যদি ধারে আমি ক্রয় করি তাহলে আমার এই পাওনাদার তৈরি হয়, আমার কাছে পাওনা। ঠিক আছে, ব্যবসার কাছে পাওনা, সে পাবে। এবং এই পাওনাদারকে আমি যদি বিল প্রদান করি, মানে প্রমিসারি নোট, মানে রিটেন কোনো প্রমিস, যে হ্যাঁ অমুক তারিখে অত টাকা আমি পরিশোধ করব, সেটাকে আমরা প্রদেয় বিল বা প্রদেয় নোট বলছি। এছাড়া আছে বকেয়া ব্যয়, মানে যেটার সেবা আমি গ্রহণ করেছি কিন্তু এখনো পর্যন্ত কি করিনি, আমি এখনো পর্যন্ত আমার ব্যয়টার যে জন্য যে আমার যে পরিশোধ করার কথা ছিল, যে টাকাটা, যে অর্থটা প্রদান করার কথা ছিল, সেটা আমি প্রদান করি। এছাড়া আছে প্রদেয় কর, একই ব্যাপার, যে কর আমার যেটা আমার ট্যাক্স পেয়েবল, আমাকে যেটা প্রদেয় করতে হবে, আমাকে দিতে হবে। এরপরে দেখো দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ কি হতে পারে, প্রদেয় বন্ড, ব্যাংক ঋণ, এগুলো হতে পারে। আর লাস্ট যেটা আছে শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি এটা হলো ক্যাপিটাল, মানে শেয়ার হোল্ডার ইকুইটি মানে হলো এটা আমরা মালিকের মূলধন বলি, মালিকের মূলধন। এটার মধ্যে সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে, সংরক্ষিত হয়, মানে আমরা লাভের যে অংশটুকু সংরক্ষিত রেখে দিয়েছি, এটা যদি কাজে না হয়, এটাকে যদি আমি ব্যবসার এক্সপ্যানশনে বা আমরা যে উদ্দেশ্যে রেখেছি সেই উদ্দেশ্যে যদি আমি ব্যবহার না করি, পরবর্তীতে এটা কিন্তু লভ্যাংশ হিসেবে প্রদান করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা এই করি। একটু বলে দিই, আমাকে বোধহয় গত ক্লাসে কেউ প্রশ্ন করেছিল যে শেয়ার এবং স্টকের মধ্যে কি পার্থক্য। অ্যাকচুয়ালি পার্থক্য তো আছেই। স্টক আমরা যে মূলধনটা আমরা এই যে স্টক ইস্যুর মাধ্যমে, শেয়ার ইস্যুর মাধ্যমে যে মূলধনটা কালেকশন করছি, সংগ্রহ করছি, সেটাই স্টক। আর স্টকের একককে আমরা শেয়ার বলছি। কিন্তু এই দুটোকে আমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, মানে একটার পরিবর্তে একটা খুব হরহামেশাই ব্যবহার। এই যেমন এখানে আমি অগ্রাধিকার শেয়ার লিখেছি, তোমরা আমেরিকান বইগুলোর মধ্যে যে অ্যাকাউন্টিংয়ের যে বইগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু দেখবা যেটা প্রেফার্ড স্টক, এছাড়া ইকুইটি স্টক এভাবে লেখা আছে। আবার ইন্ডিয়ান বইগুলোর মধ্যে আছে প্রেফারেন্স শেয়ার, তারপর অর্ডিনারি শেয়ার, এভাবে লেখা আছে। এটা আসলে আমরা মানে একটার পরিবর্তে একটা হরহামেশাই ব্যবহার করে থাকি। তবে বেসিক ডিফারেন্সটা হলো, স্টকটা হলো আমরা পরিশোধিত যে মূলধনটা আছে, যেই মূলধনটাকে আমরা শেয়ারের ইস্যুর মাধ্যমে কালেক্ট করেছি, এটাকে আমাদের স্টক বলে। আর স্টক হলো, আর শেয়ার হলো একক, মানে পোর্শন অফ স্টক। ঠিক আছে, কেউ যদি বলে আমি একটা কোম্পানির স্টকের মালিক, তাহলে বুঝতে হবে যে সে একটা পোর্শন অফ স্টকের মালিক, তাহলে কিছু সে শেয়ারের মালিক। আচ্ছা, তাহলে এই হলো আমাদের
আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, তাহলে আমাদের এটা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, চলতি সম্পদ কোনটা, বিনিয়োগ কোনটা, স্থায়ী সম্পদ কোনটা, চলতি দায় কোনটা, দীর্ঘমেয়াদী ঋণ কি, শেয়ার হোল্ডার ইকুইটি কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে এটা কিন্তু ক্লাসিফাইড ব্যালেন্স শিট। হ্যাঁ, ক্লাসিফাইড একদম সিঙ্গল স্টেপ ব্যালেন্স শিট আছে। ক্লাসিফাইড মানে এই যে আমি চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল ভাবেই করা হচ্ছে। আবার এখানে দায়কে চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ, শেয়ার ইকুইটি ভাবে দেওয়া হচ্ছে। আবার সিঙ্গল স্টেপ মানে হলো সব একসাথে দেওয়া, মানে শুধু একদিকে অ্যাসেট দিচ্ছি, শুধু এক সাইডে আরেক সাইডে লায়াবিলিটি দিচ্ছি। তাহলে আমরা কিন্তু দুই রকমই আমরা পাবো। এখানে আমাদের খুব সিম্পল, খুব ছোট পরিসরে আমরা করি, তো এখানে আয় বিবরণীটা শিখছি, তো মানে আর্থিক অবস্থা বিবরণী আমরা দেখব, সেই জন্য অনেক সময় আমরা সিঙ্গল স্টেপটাকে দেখব। ঠিক আছে, আচ্ছা, এটা মাল্টিপল স্টেপ। আচ্ছা, এটা গেল আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এরপরে আসো আয় বিবরণী। আয় বিবরণীটাকে কিন্তু খুব ভালো মতো শিখতে হবে, কারণ আমরা নগদ প্রবাহ বিবরণীটা করবই কিন্তু এই আয় বিবরণীর উপরে বেসিস করে। ঠিক আছে, আমাদের পরিচালন থেকে যে নগদ প্রবাহ যেটা আছে, পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ, সেটার বেসিসটাই কিন্তু আমার হবে আয় বিবরণী। তাহলে আয় বিবরণীর প্রতিটা জিনিস আমাকে খুব ভালো মতো বুঝে নিতে হবে। দেখো, আয় বিবরণীতে আমার এবিসি কোম্পানি, একটি কোম্পানির নাম প্রথমে, তারপরে আয় বিবরণী। এরপরে আমি কি দিয়েছি, 2019 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমাদের আর্থিক অবস্থার বিবরণী যেটা ছিল, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ওখানে কিন্তু নির্দিষ্ট একটি ডেট ছিল যে এই ডেটে আমার অ্যাসেট এবং লায়াবিলিটির অবস্থা কীরকম। এটা কিন্তু তা না, এটা হলো পুরো এক বছরের জন্য আমার আয় কী হয়েছে, আমার ব্যয় কী হয়েছে। তাহলে এটা 31শে ডিসেম্বর তারিখে, 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে যেটা সমাপ্ত হয়েছে, সেই বছরের জন্য আমার আয় বিবরণীটা। তাহলে এই দুটোর যে হেডিংটা কিন্তু ডিফারেন্ট, এটাতে মানে অনেক ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, এটা ভুল করা যাবে না, কোনো অবস্থাতে ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে দেখো, আসো আমরা একটু দেখে নিই যে কি আছে এখানে। একদম প্রথমেই আছে কি, বিক্রয়। আচ্ছা, এখানে যে ফরম্যাটটা, এটাই কিন্তু স্টেটমেন্ট ফরম্যাট, এটাকেও কিন্তু টি ফরম্যাটে প্রেজেন্ট করা যায়। তো এটা যেহেতু প্রেজেন্ট করা গেছে স্টেটমেন্টে, আমি স্টেটমেন্ট ফরম্যাটই তোমাদের এখানে দেখিয়েছি। আচ্ছা, এখানে দেখো একদম প্রথমে কি আছে, বিক্রয়। বিক্রয় মানে আমি বিক্রি করে যে আমার বিক্রয়লব্ধ যে আয়টা হলো, এখানে অনেক সময় আমরা আয় কথাটাও লিখি, আয়। সেখান থেকে আমরা বাদ দিব কি, বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রয় করলাম, সেই পণ্যের জন্য কি ব্যয় হয়েছে। পণ্যের জন্য তো সবই ব্যয় পণ্যের জন্য, কিন্তু যেই ব্যয়গুলোকে আমরা সরাসরি ট্রেস করতে পারি, ট্রেসেবল মানে সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড, আমার যে ইগুলো আছে, যে রিলেটেড যে ব্যয়গুলো আছে, যেই ব্যয়গুলোকে আমরা সরাসরি বলতে পারি যে এটা হলো উৎপাদনের সাথে জড়িত। যেমন আমাদের কাঁচামাল, কতটুকু কাঁচামাল ব্যবহৃত হয়েছে উৎপাদনে, বলতে পারবো যে যতটুকু বিক্রি হয়েছে। আমি হয়তো উৎপাদন করেছি 10,000 ইউনিট, কিন্তু বিক্রি করেছি হয়তো আমি 8,000 ইউনিট। তো ঠিক 8,000 ইউনিটের জন্য কতটুকু কাঁচামাল ব্যবহৃত হবে সেটা আমি জানি, মজুরি কতটুকু ব্যবহৃত হয়েছে সেটা আমি জানি। আমার প্রত্যক্ষ ব্যয় মানে কি, ডাইরেক্ট এক্সপেন্স, মানে যেটা আমি সরাসরি বলতে পারছি যে এটা এই পণ্যের জন্য এই ব্যয়টা হয়েছে। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়, এটার মধ্যে একদম ডাইরেক্ট এক্সপেন্স যেগুলো আছে, প্রাইম কস্ট বা ডাইরেক্ট এক্সপেন্স, এগুলোকে কিন্তু আমরা এখানে নিয়ে আসি। তার মানে এটার মধ্যে আছে কি, কাঁচামাল আছে, মজুরি আছে এবং প্রত্যক্ষ কিছু ব্যয় আছে। এরপর আসো, এখান থেকে আমরা যখন বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয়টাকে বাদ দিই, এটাকে আমরা বলি মোট মুনাফা। মোট মুনাফা মানে কি, গ্রস প্রফিট। ঠিক আছে, মোট মুনাফা মানে হলো গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস প্রফিট থেকে তারপরে আমরা পরিচালন সংক্রান্ত যে ব্যয়গুলো আছে, ব্যবসা পরিচালনা করার জন্য ব্যয় হয়। কি ব্যয় হয়, যেমন দেখো, বিক্রয় ব্যয় আছে, সাধারণ ও প্রশাসনিক ব্যয় আছে। ঠিক আছে, দুটো ব্যয় আছে, আমার বিক্রয় ব্যয় আছে আর সাধারণ ও প্রশাসনিক ব্যয় আছে। তাহলে আমার এই বিক্রয় ব্যয়ের মধ্যে কি আছে, দেখো, বেতন আছে, কমিশন আছে, বিজ্ঞাপন আছে। আবার সাধারণ ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে কি আছে, দেখো, অবচয়, ভাড়া, বীমা, এগুলো আছে। তাহলে এখানে আমার বিক্রয় ব্যয় মানে একদম বিক্রির সাথে, মানে আমি যখন সেল করছি, আমি যে আমার যে সেলস পার্সন, তাকে যে বেতনটা প্রদান করলাম, তাকে যে কমিশনটা দিলাম, আমি বিক্রির জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছি, সেটা আমাদের বিক্রয় ব্যয়। আর সাধারণ প্রশাসনিক ব্যয়টা হলো আমার এই যে প্রশাসনিক কাজের জন্য, বা এই যে একটা অফিস আমি মেনটেন করছি, একটা ব্যবসা আমি মেনটেন করছি, তার জন্য আমার যে ব্যয়গুলো হয়েছে সেটাকে আমরা বলছি আমার প্রশাসনিক বা সাধারণ ব্যয়। যেমন এখানে অবচয় আছে, ভাড়া আছে, মানে বাড়ি ভাড়া যেটা, বীমা, ইন্স্যুরেন্স যেটা আছে, সেগুলো আমাদের এখানে আছে। তাহলে মোট পরিচালন ব্যয়। এখন মোট মুনাফা থেকে আমি যে মোট মুনাফাটা পেয়েছিলাম, সেখান থেকে পরিচালন ব্যয়টা আমি বাদ দিব। তারপরে আমার হলো পরিচালন মুনাফা।
একটু কথাটা আবার আমি রিপিট করছি, পরিচালন মুনাফা এবং এই যে মোট পরিচালন ব্যয়, এই কথাটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদের নগদ প্রবাহ বিবরণীতে আমরা যে তিনটা নগদ প্রবাহ পাই, তার মধ্যে একটা কিন্তু পরিচালন কার্য থেকে নগদ প্রবাহ। তাহলে এখানে এই যে এই পরিচালন মুনাফার আগ পর্যন্ত যে অংশটুকু আছে তার মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলোই কিন্তু ওখানে রিলেটেড হবে। এটা আমি আবার রিপিট করব, কোনো অসুবিধা নেই, তখন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি বাদ দিচ্ছি সুদকে, এবং সুদ মানে কি, আমি যে ঋণগুলো নিয়েছি, ঋণের থেকে আমার যে সুদ আসছে সেই সুদকে আমি বাদ দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে এই পরিচালন মুনাফা থেকে সুদটাকে বাদ দিলে আমি পাচ্ছি হলো কর পূর্ববর্তী নিট মুনাফা, মানে কর বাদ দিইনি এখনো, ঠিক আছে, কর পূর্ববর্তী। যে পরিচালন মুনাফার পাশে একটা কথা লেখা আছে দেখো, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে ওখানে ট্যাক্সও আমি বাদ দিইনি, ইন্টারেস্টও বাদ দিইনি, ঠিক আছে। আর যখন আমি ইন্টারেস্টকে বাদ দিলাম, সুদকে বাদ দিলাম, এই কর পূর্ববর্তী মুনাফাকে বলা হয় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে আমার কর পূর্ববর্তী নিট মুনাফা। তারপরে আমি যখন করটাকে বাদ দিলাম তখন হলো আমার কর পরবর্তী নিট মুনাফা। এটাকে কিন্তু ব্যবহার করেছিলাম আমাদের প্রথম অধ্যায়ে, এই কর পরবর্তী নিট মুনাফাকে ব্যবহার করেছিলাম। কোথায় ব্যবহার করেছিলাম বলো, কোথায় ছিল সেটা? কি, মুনাফা সর্বাধিকরণ না সম্পদ সর্বাধিকরণ, কোথায় ব্যবহার করেছিলাম? লিখে ফেলো তো ঝটপট। আজকের প্রশ্ন এটাই, যে এই কর পরবর্তী নিট মুনাফা কোথায় ব্যবহার করেছি আমরা? প্রফিট ম্যাক্সিমাইজেশনের সূত্রতে ব্যবহার করেছিলাম নাকি ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সূত্রতে ব্যবহার করেছিলাম? ঠিক আছে, দেখি আমাকে আনসার করো, দেখবো ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে কর পরবর্তী নিট মুনাফা আমরা পেলাম। তাহলে এখানে আমাদের এখানে আমরা আয় বিবরণীটাকে দেখে নিলাম, ঠিক আছে। আমরা আয় বিবরণীটা এখানে আমরা দেখলাম। আবারও একটু তোমাদেরকে মেনশন করে দিই, অবশ্যই এই বিবরণীটা ভালো মতো দেখবে। পরিচালন মুনাফা ঠিক কোথায় যে শেষ হয়েছে সেটাকে খেয়াল করবে, এবং বিক্রয়, আমাদের এই যে বিক্রিত পণ্যের যে ব্যয়টা আছে এটার একটু ডিটেলস আছে, এটা আমি তোমাদের যখন আমি যখন নগদ প্রবাহ বিবরণী করব তখন আমি সেখানে তোমাদের দেখিয়ে দেবো। একবারে বেশি বলছি না, কারণ মাথায় গোলমাল হয়ে যেতে পারে, তাই না? বেশি গ্যাঞ্জাম হয়ে যেতে পারে, যে কী শিখলাম, সব কিছু একই রকম লাগতে পারে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানেও একটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি পরবর্তীতে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে এরপরে আসো আমাদের সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী, এখানে আমরা কি করছি, আমরা এই যে দেখো প্রথমে আছে কি, এখানেও আমরা উপরে এবিসি কোম্পানির নাম লিখবো, সংরক্ষিত আয় বিবরণী লিখেছি। আর কি লিখছি আমরা, যে 2019 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমার সংরক্ষিত আয় বিবরণী। তাহলে এখানে কি করছি, সংরক্ষিত হয় জানুয়ারি 1, মানে আগের বছরে আমাদের সংরক্ষিত আয়ের মধ্যে যা ছিল সেই ব্যালেন্সটাকে আমি এখানে নিয়ে আসছি, সেই জেডটাকে এখানে নিয়ে আসছি, তার সাথে আমি যোগ করব কর পরবর্তী নিট মুনাফা। মানে এইমাত্র যেই আমরা দেখলাম আয় বিবরণীতে আমরা যেটা পেলাম কর পরবর্তী নিট মুনাফা, তাহলে সেই কর পরবর্তী, হ্যাঁ একজন আনসার আমি পেয়ে গেছি, মুনাফা সর্বাধিকরণ, ভেরি গুড। হ্যাঁ, মুনাফা সর্বাধিকরণে আমরা এটা ব্যবহার করেছি, ভেরি গুড। আমাদের কর পরবর্তী নিট মুনাফা, এই যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম, এটা আমরা মুনাফা সর্বাধিকরণ ডিভাইডেড বাই কি ছিল, কি আমাদের শেয়ার প্রতি আয়, না? শেয়ার প্রতি আয় বের করার জন্য আমরা কি করেছিলাম, কর পরবর্তী নিট মুনাফাকে আমরা ভাগ করেছিলাম কার দিয়ে, সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে, ভেরি গুড। আচ্ছা, তাহলে নামটা কি, নাম হলো কি নাম, হ্যাঁ আমি পড়তে পারছি না, মিশুক। আচ্ছা, ভেরি গুড মিশুক, অসংখ্য ধন্যবাদ, তুমি পড়াশোনা করছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আসো এর সাথে আমরা কি যোগ বাদ দিচ্ছি, দেখো লভ্যাংশ। এই যে যোগ করলাম আমরা সংরক্ষিত আয়, এই আয়টা আমার বছরের প্রথমে কত ছিল, এবং বছরে তার সাথে আমার এই বছরে কি মুনাফা হলো, এটা আমি যোগ করেছি। এটা যোগ করার পরে আমার যে যত টাকা আমার রইলো সেখান থেকে আমি কি করছি, লভ্যাংশ প্রদান করছি। এই লভ্যাংশটা প্রদান করার পরে আমার যেটা বাকি থাকছে সেটা হলো সংরক্ষিত আয় ডিসেম্বর 31, মানে সমাপ্ত বছরে, ঠিক আছে। ব্যালেন্স, আমার ক্লোজিং ব্যালেন্সে আমার সংরক্ষিত আয়ের ব্যালেন্স কত হলো। তাহলে এভাবে আমরা সংরক্ষিত আয় বিবরণী বের করি বা করে থাকি। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, তোমার অঙ্কে যদি এরকম দেওয়া থাকে যে সংরক্ষিত আয় বিবরণ, সংরক্ষিত আয়ের ওপেনিং প্রারম্ভিক যে জেটটা ব্যালেন্সটা দেওয়া আছে, সংরক্ষিত আয়ের ক্লোজিং যে জেটটা মানে সমাপনী যে জেট বা ব্যালেন্সটা দেওয়া আছে, এবং লভ্যাংশের পরিমাণ দেওয়া আছে, তোমার কাছে দেওয়া নাই কর পরবর্তী নিট মুনাফা দেওয়া নাই, তুমি কি বের করতে পারবে? খুব ইজি না বিষয়টা? কি দেওয়া আছে, কি বলেছে এখানে, 4টা এলিমেন্ট আছে,
তার মধ্যে তিনটাই দেওয়া আছে, সংরক্ষিত আয়ের জানুয়ারি 1 তারিখেও, সংরক্ষিত আয় 31শে ডিসেম্বরে, এবং লভ্যাংশ দেওয়া আছে। শুধু দেওয়া নেই কর পরবর্তী নিট মুনাফা, একদম জাস্ট যোগ বিয়োগ। কি করব আমরা, সংরক্ষিত আয়ের যে ক্লোজিং ব্যালেন্স যেটা আছে তার সাথে লভ্যাংশকে বাদ দিয়ে পেয়েছিলাম, তাই লভ্যাংশ যোগ করব, এবং কি করব, আমার জানুয়ারি মাসের যে সংরক্ষিত আয় সেটা বিয়োগ করব। করলেই আবার কি আসবে, কর পরবর্তী নিট মুনাফা। কেন বললাম কথাটা, আমাদের নগদ প্রবাহ বিবরণীতে কোনো অঙ্কের মধ্যে কিন্তু এভাবে আমাদের একটু নিট প্রবাহটা বের করে নিতে হয়। তাহলে সংরক্ষিত আয়ের যে বিবরণীটা আছে সেটা কিন্তু একটু দেখে নিতে হবে, জেনে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো নগদ প্রবাহ বিবরণী। খুব ছোট্ট করে আমি দেখিয়েছি, কিন্তু বিষয়টা আসলে এত ছোট না। আমি যেহেতু আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই ক্লাসে আমরা শিখবো, সেজন্য আমি খুব ছোট্ট করে এখানে এটা উপস্থাপন করেছি। আচ্ছা দেখো, এখানে কি আছে, আমাদের এবিসি কোম্পানি, তারপরে নগদ প্রবাহ বিবরণী, এবং যেভাবে আমরা আয় বিবরণীর হেডিং লিখেছি, সংরক্ষিত আয়ের যে হেডিংটা লিখেছি, একইভাবে 2019 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্যটা নিচে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো আমাদের তিনটা নগদ প্রবাহ আছে। একদম প্রথমে যে সাদা যে ঘরগুলো দেখছো, তিনটা নগদ প্রবাহ। একটা হলো পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, একটা হলো বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ, আর একটা হলো অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। তাহলে আমরা বের করার চেষ্টা করব যে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি সেটা পরিচালনা সংক্রান্ত। পরিচালন মানে কি, এই যে দেখো, এই যে আমি বলেছিলাম যে আমি আবার দেখাবো, এই যে আয় বিবরণী কিছুক্ষণ আগে আমি দেখলাম, এখানে পরিচালন এসে শেষ হয়েছে কোথায়, এই যে পরিচালন মুনাফা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এখানে এসে কিন্তু আমার এটা শেষ হয়েছে। ঠিক আছে, আমার এখানে এসে শেষ হয়েছে। তাহলে এই পরিচালন মুনাফার আগ পর্যন্ত, মানে বিক্রয় থেকে শুরু হবে, বিক্রয় থেকে শুরু হয়ে পরিচালন মুনাফার আগ পর্যন্ত যে কাজগুলো আছে, এই কার্যাবলীগুলো কিন্তু আমাদের পরিচালন কার্যাবলী। তাহলে এর মধ্যেখানে থেকে যেখানে নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ হয়েছে, নগদের বহিঃপ্রবাহ হয়েছে, সেটাকে অ্যাডজাস্ট করে আমরা কি করি, নিট নগদ প্রবাহ বের করি। তাহলে এই যে দেখো, আমি একটু ইন্ডিকেট করে দিয়েছি, একদম বিক্রয় থেকে শুরু করে পরিচালন মুনাফা পর্যন্ত যে কাজটা আছে, এই কাজের মধ্যেই কিন্তু আমার পরিচালন কার্যাবলী হবে। এবং আমি যখন নগদ প্রবাহ বিবরণী করব, তাহলে এর মধ্যে যে বিষয়গুলো, যে এলিমেন্টগুলো, যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমি বলবো পরিচালন কার্যাবলী। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে এখানে আমাদের কোন বিষয়গুলো আছে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি বিনিয়োগ কার্যাবলী। বিনিয়োগ তো একদম সোজা, আমি কোথায় বিনিয়োগ করলাম, আমি সে কোনো অন্য কোম্পানির শেয়ার কিনতে পারি, আমি গভর্নমেন্ট ট্রেজারিতে বিনিয়োগ করতে পারি, অর্থাৎ আবার নতুন করে এক্সপ্যানশনের জন্য আমি বিনিয়োগ করতে পারি আমি নিজের কোম্পানিতে, মানে আমি দালান কিনেছি, যন্ত্র কিনেছি, মেশিনারি কিনেছি, তাহলে এগুলো হলো বিনিয়োগ। এগুলো হলো বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ। আচ্ছা, এরপরে আছে কি, অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। ঠিক আছে, অর্থায়ন কি, মানে আমি ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছি, আমি শেয়ার ইস্যু করে অর্থায়ন সংগ্রহ করেছি, তাহলে এটা আমার অর্থায়ন। আবার এই শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করা হয়েছে, এটা অর্থায়নের কাজ। আবার এই যারা ঋণদাতা তাদেরকে সুদ প্রদান করেছি, এটা আমার অর্থায়নের কাজ। তবে সুদের ব্যাপারে একটু কথা আছে। সুদ যখন দীর্ঘমেয়াদী, আমরা কি দেখেছিলাম, দেখো আমি আবার একটু দেখি, এই যে এখানে আমাদের যে সুদটা, আমরা দেখো সুদটা কিন্তু পরিচালন কার্যাবলীর নিচে আমরা সুদটাকে বাদ দিয়েছি। কখনো কখনো পরিচালন কাজের মধ্যেও কিন্তু সুদ তুমি পাবে। সেটা হলো আমাদের সাধারণত যেটা হয় যে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য যে সুদগুলো দিতে হয়, ইনস্ট্যান্ট কিছু কিছু সুদ আছে, তাহলে সেগুলোকে আমরা পরিচালনের মধ্যেও ধরে থাকি। তবে এগুলো নিয়ে কিন্তু একটু মতবিরোধ আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা তিনটা যে নগদ প্রবাহ মানে কি, নগদের আন্তঃপ্রবাহ, নগদের বহিঃপ্রবাহ। আমরা একটু পরে পড়বো নগদের আন্তঃপ্রবাহ কি, নগদের বহিঃপ্রবাহ কি। তাহলে নগদের আন্তঃপ্রবাহ কত হলো, আন্তঃপ্রবাহ মানে কি এসেছে, বহিঃপ্রবাহ মানে কি চলে গেছে। তাহলে নগদের আন্তঃপ্রবাহ এবং নগদের বহিঃপ্রবাহ, এই দুটোকে আমরা প্লাস মাইনাস করে যে নিট নগদ প্রবাহটা পাবো, সেটাকে আমরা এখানে দেখাবো। তাহলে প্রত্যেকটা পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী এবং অর্থায়ন কার্যাবলী, এই তিনটা থেকে আমরা যে নগদ প্রবাহটা আমার আসবে, সেটাকে যোগ করে আমরা কি বলছি, নগদ ও বাজারযোগ্য সিকিউরিটিজের নিড বৃদ্ধি। এখানে দেখো নগদের সাথে কিন্তু বাজারযোগ্য সিকিউরিটিজ কথাটা উল্লেখ করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে তোমাদের যখন আর্থিক অবস্থা বিবরণী দেখিয়েছি, সেখানে নগদের ঠিক পরেই ছিল বাজারযোগ্য সিকিউরিটিজ, কারণ এটা এতটাই লিকুইড অ্যাসেট যে এটাকে আমরা নগদের সমতুল্য মনে করি।
ঠিক আছে, এটাকে কিন্তু যদি বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয় করা হয়, এটা ইনভেস্টমেন্ট বলা যাবে না। আমরা কিন্তু বলবো না যে এটা ইনভেস্টমেন্ট করা হয়েছে, বিনিয়োগে চলে আসবে না। বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয় করা হলে এটাকে বলতে হবে যে এটা নগদেই আছে, হ্যাঁ, নগদে কম বেশি হয়েছে, নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা আসলে যেরকম হয় সেরকম ব্যাপারটা। তাহলে আমাদের বাজারযোগ্য নগদ এবং বাজারযোগ্য সিকিউরিটিজের নিট বৃদ্ধি কত ছিল আর এখন কত বৃদ্ধি হয়েছে, নিট বৃদ্ধিটা কত হয়েছে। তার সাথে আমি কি করব, আমার পূর্বের যে জেরটা ছিল নগদ ও বাজারযোগ্য সিকিউরিটিজের জানুয়ারির 1 তারিখে, মানে প্রারম্ভিক জের। জানুয়ারি 1 তারিখ মানে সবসময় জানুয়ারি 1 তারিখ হতে হবে এমন কোনো কথা নাই। অ্যাকাউন্টিং যে ইয়ার, সেই ইয়ারটা যেদিন শুরু সেদিনই প্রারম্ভিক জের। প্রারম্ভিক জেরটাকে আমি যোগ করব, তাহলে আমি কি পাবো, 31শে ডিসেম্বর, মানে আমার যে সমাপনী যে জেরটা আছে সেটাকে আমি পেয়ে যাব। ঠিক আছে, সমাপনী জেরটা আমরা পেয়ে যাব। তাহলে এই হলো আমাদের নগদ প্রবাহ বিবরণী। এটা তো আমরা এই চ্যাপ্টারে শিখবো, তাহলে ইনশাআল্লাহ তখন আমরা আরও ডিটেলসে শিখব। আচ্ছা, তাহলে আমরা জেনে লিখলাম, আর টিকাগুলো আমি আর দেখাচ্ছি না, সেটা আমাদের বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি। কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো ব্যবহার করছি, কি টার্ম, কি উপাদানগুলোর যদি কোনো আলাদা মানে থাকে সেরকমভাবে কিন্তু আমরা এটাকে মানে এই টিকাগুলো ব্যবহার করি। আমি কিছুদিন আগে তোমাদের সাথে এটা নিয়ে কথা বললাম। আচ্ছা, তাহলে এরপর দেখো আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশলসমূহ। এই যে বিবরণীগুলো আছে, এই বিবরণীগুলোকে তো আমরা বিশ্লেষণ করি, এই বিবরণীগুলোকে আমরা বিশ্লেষণ করি। এখন সেই বিশ্লেষণের যে ইনস্ট্রুমেন্টগুলো, কি কৌশলটা আমরা ব্যবহার করি দেখো কি কি। যেমন তুলনামূলক আর্থিক বিবরণী। এই যে আর্থিক বিবরণী আমরা দেখলাম, একটা আমরা আর্থিক অবস্থা বিবরণী দেখেছি, একটা আয় ব্যয় বিবরণী দেখেছি, আমরা নগদ প্রবাহ বিবরণী দেখেছি। এগুলো তুলনামূলক একটা বিশ্লেষণ আমরা করি, তুলনামূলক কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এরপর আছে সম আকার আর্থিক বিবরণী, কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মানে তুমি একটা প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানকে যদি তুমি তুলনামূলক মানে কম্পেয়ার করতে চাও, তখন আমরা সম আকার আর্থিক বিবরণী করি। মানে একটা সম আকার মানে কি, তোমাকে একটা প্যারামিটারে তো আসতে হবে। একটা বিশাল কোম্পানি, একটা ছোট কোম্পানি, দুটোর মধ্যে কীভাবে তুলনা করবে তুমি যদি একটা প্যারামিটারের মধ্যে না আসো? তখন আমরা কি করি, যে আমাদের একটা নিয়ম আছে, আমি কিছুদিন পরে তোমাদের দেখাচ্ছি এটা। তাহলে সম আকার বিবরণী, কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হলো দুটো প্রতিষ্ঠানের মধ্যে যখন আমরা তুলনা বা বিশ্লেষণ করে থাকি। আর অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালিসিস। আমরা এই যে আর্থিক বিবরণীগুলো পড়লাম, এই আর্থিক বিবরণীগুলোর বিভিন্ন উপাদানের মধ্যে আমরা অনুপাত বের করি, সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা আমরা বের করি, অনুপাত আমরা বের করি। আমাদের এই অনুপাত বিশ্লেষণ এই চ্যাপ্টারে আমরা শিখব। আমাদের অনুপাত বিশ্লেষণের মধ্যে, অনুপাত বিশ্লেষণ আসলে অনেক অনুপাত আছে। তোমরা এই অনুপাত বিশ্লেষণটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা আছে সেখানে অনেক ডিটেলসে পড়বে। এখানে আমরা আসলে আমাদের যে রিলেটেডগুলো, মানে নগদ প্রবাহের সাথে রিলেটেড, আর আমাদের যে সমচ্ছেদ বিন্দু, আমি এখন দেখাবো আমাদের সমচ্ছেদ বিন্দু যে ব্রেক ইভেন যে বিশ্লেষণ, এই দুটোর সাথে রিলেটেড যে অনুপাত বিশ্লেষণগুলো আছে এগুলোকে আমরা এখানে, এই অনুপাতগুলোকে আমরা এখানে সাধারণত দেখে থাকি। সব অনুপাত এখানে আমরা আলোচনা হয়তো নাও করতে পারি। তাহলে তাহলে 4 নম্বরে দেখো কি আছে, নগদ প্রবাহ বিশ্লেষণ। এই যে আমাদের নগদ প্রবাহ বিবরণীটা আমরা শিখবো কেন, আমাদের নগদ প্রবাহটা বিশ্লেষণ করতে শিখতে হবে। আমাদের বুঝতে হবে কোন খাত থেকে কতটুকু নগদ প্রবাহ হচ্ছে। আমার পরিচালন সংক্রান্ত কার্যাবলী থেকে যে নগদ প্রবাহ, সেটা দিয়ে আমার সুদ পরিশোধ হবে কিনা, আমার ফ্রি নগদ প্রবাহ কতটুকু আছে, ফ্রি ক্যাশ ফ্লো কতটুকু আছে, সেটা আমার লভ্যাংশ প্রদান করতে পারবো কিনা, সুদ প্রদান করতে পারবো কিনা, আমার সক্ষমতা কতটুকু হবে, আমার সচ্ছলতা কতটুকু হবে, এটা আমি নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে আমরা এটা আলোচনা করব। আর ব্রেক ইভেন হলো, সে যে বলেছিলাম যে ব্রেক ইভেন মানে তুমি তোমার উৎপাদন মাত্রা তুমি নির্ধারণ করতে পারবে, তুমি কতটুকু উৎপাদন করলে তোমার কোম্পানি কি হতে পারে, যে সে প্রফিটে যাবে। তাই তুমি যতটুকু করেছো সেটা ঠিক আছে কিনা, আরও কত উৎপাদন মাত্রা যেতে হবে, সেটা আমরা ব্রেক ইভেন বিশ্লেষণে শিখব। তিনটাই ভীষণ ইম্পর্টেন্ট, অনুপাত বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ, ব্রেক ইভেন বিশ্লেষণ। তবে এই যে নগদ প্রবাহ বিশ্লেষণ, ব্রেক ইভেন বিশ্লেষণ, এটা এই যে শুরু করলে শেখা, এটা কিন্তু একদম অনেক দিন পর্যন্ত, মানে অনার্স লেভেল চাকরি বাকরি যখন করবা, চাকরির জন্য যখন পরীক্ষা দিবে, তখনও দেখবে যে এই ব্রেক ইভেন বিশ্লেষণের তোমাদের মানে আনসার করতে হচ্ছে। আচ্ছা, একটু আমরা দেখো তুলনামূলক আর্থিক অবস্থার বিশ্লেষণ। দেখো এখানে তুমি যখন তুলনামূলক করছো, এখানে আমি আর্থিক অবস্থা বিবরণী দেখেছি, আয় বিবরণীও আছে আমাদের, যেমন 2018-2019 সাল, হ্যাঁ, দুটো ইয়ার, তুমি একটি কোম্পানির দুটো ইয়ারের মধ্যে কম্পেয়ার করছো, তুলনা করছো। এটাকে আমরা বলছি ভার্টিক্যাল, এটাকে আমরা বলছি আনুভূমিক, মানে হরাইজন্টাল।
ঠিক আছে, দুটো ইয়ারের মধ্যে, একই প্রতিষ্ঠানে দুটো ইয়ারের মধ্যে তুমি কম্পেয়ার করছো। আর ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল হলো উলম্ব, না উলম্বকে আমরা ভার্টিক্যাল বলি। ভার্টিক্যাল হলো একটি ইয়ারের প্রতিটি বছরের বিভিন্ন উপাদানে, এই আর্থিক বিবরণী বিভিন্ন উপাদানের মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, অনুপাত বের করি বা সম্পর্ক বের করি, সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল। আর হরাইজন্টাল যেটাকে বলছি তুলনা, সেটা হলো একটা একই কোম্পানি বিভিন্ন বছরের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে আমরা যে তুলনাটা করছি সেটাকে আমরা বলছি আমাদের হরাইজন্টাল যে কম্পারেটিভ অ্যানালিসিস। তাহলে এখানে দেখো আমরা একটু দেখি, এই আমাদের এটা কিন্তু লাগবে, হ্যাঁ, এই যে আমাদের তুলনামূলক আর্থিক যেটা আমি দেখাচ্ছি এখানে, এটা আমাদের লাগবে। কিভাবে লাগবে দেখো, এই যে নগদ টাকা আগে 2018 সালে 500 টাকা ছিল, 2019 সালে 400 টাকা। বাজারযোগ্য সিকিউরিটিজ 80 টাকা ছিল, এখন 100 টাকা। প্রাপ্য বিল দেখো, প্রাপ্য হিসাব 300 টাকা ছিল, 500 টাকা। তো কথাটার মানে কি, প্রাপ্য বিল 2018 সালে 300 টাকা ছিল, এখন 500 টাকা। এমন হতে পারে যে আগে যাদের কাছে আমরা টাকাটা দেনাদার ছিলাম, আমাদেরকে দেওয়ার কথা ছিল, সে তো দেয়ই নাই, আবার নতুন করে এবারে ধারে বিক্রি করেছি, সেখান থেকেও 200 টাকা দেয় নাই। আবার এমন হতে পারে যে আগের জন দিয়েছে, নতুন করেই 500 দেনাদার তৈরি হয়েছে, ঠিক আছে, তার মানে বেড়েছে, বৃদ্ধি হয়েছে। আবার দেখো মজুদ পণ্য 300 টাকা ছিল 2018 সালে, এখন 200 টাকা হয়েছে, তার মানে কি মজুদ পণ্য কমে গেছে, হ্রাস হয়েছে। কেন হ্রাস হলো, কেন, কোথায় গেল মজুদ পণ্য? মজুদ পণ্য ছিল দেখে উৎপাদনে ব্যবহৃত হয়েছে, ওটা হয়তো আর ক্রয় করা হয়নি, তাহলে এই যে মজুদ পণ্য কমে যাচ্ছে। তারপরে অগ্রিম খরচ দেখো, 400 টাকা ছিল 2018 সালে, এখন হলো 300 টাকা। কেন, কোথায় গেল? অগ্রিম খরচ দিয়েছিলাম 400 টাকা, 100 টাকা এ বছরে অ্যাডজাস্ট হয়েছে, সেই জন্য 300 টাকা হয়েছে। বিনিয়োগ দেখো 600 টাকা থেকে 500 টাকা, তার মানে বিনিয়োগ কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। যন্ত্রপাতি দেখো 950 থেকে 900 টাকা, তার মানে কি কিছু যন্ত্রপাতি বিক্রি করা, বা হয়তো এটা অবসোলিসেন্স হয়ে গেছে, মানে অবসলিট হয়ে গেছে আর কি, মানে অপ্রচলিত হয়ে গেছে, সেই জন্য বিক্রি করে দিয়েছি। তাহলে এটা 950 থেকে 900 হয়ে গেছে। আবার পুঁজিগত অবজয়ের সাথে সাথে চেঞ্জ হবে, কারণ এটার সাথে তো রিলেটেড। আর আসবাবপত্র দেখো 400 টাকা ছিল, 500 টাকা হয়েছে, মানে কি নতুন করে আসবাবপত্র কিনেছি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা নগদ প্রবাহ বিবরণী যখন করব, এই অ্যানালিসিসটা আমাকে করতে হবে, কারণ এটার মধ্যে এই যে আসবাবপত্র 400 টাকা ছিল, 500 টাকা কিনেছি, তার মানে কি একটা বিনিয়োগ হয়েছে, একটা আসবাবপত্র ক্রয় করেছিলেন, নগদ টাকা তো গেছে। তাহলে এখানে কিন্তু আমরা অ্যানালিসিস করে করে নগদ টাকা বের করার চেষ্টা করব, যে কোথায় আছে নগদ টাকা, বাড়লো না কমলো। তাহলে এটা আমরা শিখবো। যে এই পাশেও দেখো প্রদেয় বিল আছে 400 থেকে 300 টাকা হলো। প্রদেয় বিল মানে কি? প্রদেয় বিল হলো পাওনাদার কাছ থেকে আমি যে মানে পাওনা আমার কাছে পাবে যারা, আমি কাঁচামাল কিনেছি, প্রদেয় বিল তৈরি হয়েছে। 400 টাকা ছিল 2018 সালে, এখন হয়েছে 300 টাকা। তাহলে কি হলো, আমি প্রদেয় বিল গত বছর, এই বছরে যাদের কাছ থেকে ধারে ক্রয় করেছি তাদেরকে তো আমি দিয়েছি টাকা, গত বছরে যারা আমার কাছে পেত তাদেরকেও আমি 100 টাকা দিয়েছি, ঠিক আছে। পাওনাদারি যে দেখো আমাদের 2018 সালে ছিল 100 টাকা, এখন হয়েছে 200 টাকা। মানে কি আমি আগের পাওনাদারকে দিই নেই, এই বছর যে ধারে কিনেছিলাম তার কাছে তাকে আমি 200 টাকা দিই নি তাদের মধ্যে থেকে। তাহলে এইভাবে আমার কিন্তু এটা অ্যানালিসিস করতে হয়। আমরা যখন নগদ প্রবাহ বিবরণী করব, আমাদের কাছে এরকম একটা আর্থিক অবস্থা বিবরণী থাকবে, এরকমভাবে দুটো ইয়ার থাকবে, আমরা কিন্তু সেটাকে অ্যানালিসিস করে বের করার চেষ্টা করব কোথায় কোথায় নগদের প্রবাহ আছে, হ্যাঁ, কোথায় কোথায় নগদের প্রবাহ আছে। তুলনামূলক আয় বিবরণী, এই যে আমাদের আয় বিবরণীটা আমি দেখিয়েছি 2018 সালে এবং 2019 সালে, বিভিন্ন 2 বছরের মধ্যে যে আমাদের বিক্রয় ছিল 7,000 টাকা, এখন হয়েছে 5,000 টাকা, বিকৃত পণ্যের ব্যয় ছিল 5,000 টাকা, এখন হয়েছে 3,200 টাকা, এভাবে আমরা কম্পেয়ার করব। আচ্ছা, আর সমআকারে দেখো, সমআকারে আমরা কি করি, সমআকারের মধ্যে আমরা যেহেতু আমরা দুটো কোম্পানির মধ্যে আমরা কম্পেয়ার করব, সেই জন্য আমরা পার্সেন্টেজে আমরা বের করার চেষ্টা করি। আমরা বিক্রয়কে 100% ধরি, এর পরেরগুলোকে আমরা এই বিক্রয়ের মধ্যে তার পার্সেন্টেজ কত, এটা আমরা বের করার চেষ্টা করি। বের করে তখন দুটো কোম্পানির যখন আমরা পার্সেন্টেজে বের করে নিলাম, দুটো কোম্পানি যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট, এখানে যেমন 64% এসছে। তারপরে এখানে পরিচালন ব্যয় কতটুকু হলো, আমাদের বিক্রয় ব্যয় যেমন 28%, তাহলে অন্য কোম্পানির কত, ঠিক আছে। এভাবে আমরা কম্পেয়ার করি সম আকার। তাহলে সম আকারে আমরা কি করি, পার্সেন্টেজ বের করি। আমরা বিক্রয়কে আমরা 100% ধরে নিয়ে তার নিচে যে উপাদানগুলো আছে সেটাকে আমরা পার্সেন্টেজ বের করার চেষ্টা করি, যে বিক্রয়ের কত পার্সেন্ট সেটা বের করে তারপরে আমরা দুটো কোম্পানির মধ্যে সেটাকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ। আমাদের আমরা যে বিবরণীগুলো দেখলাম, আমাদের এই বিবরণীগুলো কাজে লাগবে এই নগদ প্রবাহ বিশ্লেষণের জন্য, কিন্তু এই বিবরণীগুলো বেসিক্যালি বেশি কাজে লাগবে। আর অনুপাত বিশ্লেষণেও আমরা এটা ব্যবহার করব।
আর নগদ প্রবাহ বিশ্লেষণ শুরুতেই যেটা আমি একদম একটু বলে দিই, আজকে ক্লাসে প্রায় শেষের দিকে আমরা এই নগদ প্রবাহ বিশ্লেষণটা খুব ভালো করে শিখব। আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণের মধ্যে দুটো প্রবাহ আছে, একটা নগদের আন্তঃপ্রবাহ ক্যাশ ইনফ্লো, আর একটা হলো নগদের বহিঃপ্রবাহ ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, নগদের আন্তঃপ্রবাহ, নগদের বহিঃপ্রবাহ। নগদের আন্তঃপ্রবাহ কি? নগদের আন্তঃপ্রবাহ মানে যে কারণে আমার নগদ টাকা এসেছে। নগদ টাকা কেন এসেছে? বিক্রি করেছি, নগদ টাকা এসেছে। ঠিক আছে, নগদ, আমি শেয়ার ইস্যু করেছি, নগদ টাকা এসেছে। আমি ঋণ করেছি, নগদ টাকা এসেছে। আবার অনেক সময় নগদ টাকা না আসলেও নগদের প্রাপ্তি ধরতে হয়। যেমন কীরকম হতে পারে, যে খরচটা হওয়ার কথা ছিল কিন্তু আমি হয় নাই, যে আমি আমার বকেয়া ব্যয়, মানে যে ব্যয়টা আমি আমার সেবা গ্রহণ করেছি, আমি ব্যয় তো হয় নাই কিন্তু আমি টাকাটা পরিশোধ করি নাই, সেটাকেও আমার আন্তঃপ্রবাহ আমরা অনেক সময় ধরে নিই। ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ গত ক্লাসে দেখব। আবার নগদের বহিঃপ্রবাহ, যে টাকাটা যাওয়ার কথা ছিল না কিন্তু চলে গেছে, সেটা আমার নগদের বহিঃপ্রবাহ। তাহলে এরকমভাবে যে টাকাটা চলে গেল সেটা আমার বহিঃপ্রবাহ। যেমন আমি কাঁচামাল কিনেছি, আমি মজুরি প্রদান করেছি, এটা বহিঃপ্রবাহ। আর যে আন্তঃপ্রবাহ মানে হলো যে টাকাটা আমার বিভিন্ন কারণে যে নগদের ইনফ্লো হয়েছে আমার কোম্পানিতে, আমার ব্যবসায়, আমার প্রতিষ্ঠানে যে নগদ টাকাটা এসেছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ বলবো। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের বিভিন্ন উদাহরণ দিয়ে পড়াশুরু শিখব। এবং আমি যে কথাটা বললাম, যেটা সরাসরি যে টাকাটা এসেছে সেটা তো বোঝা খুব সহজ, কিন্তু যেটা ইনডাইরেক্ট ওয়েতে আমরা বলবো যে এই যে আমার টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই, তার মানে আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তার এই যে কথাটা, এটা একটু বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমাদের জন্য কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। যতটুকু বললাম তোমরা একটু ভালো মতো দেখবে, কারণ যে আর্থিক বিবরণীগুলো আমি দেখিয়েছি সেটা যারা বিশেষ করে যারা নন বিজনেস গ্রুপে আছো, মানে ব্যবসায় শিক্ষা গ্রুপে নাই, অন্য গ্রুপ থেকে এসেছো, তাদের জন্য তো বিষয়টি একদমই নতুন। তাহলে এই বিবরণীগুলোকে ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু যেই উপাদানগুলো যেগুলো আছে সেগুলোকে একটু মাথায় নেওয়ার চেষ্টা করবে। বোঝা তো এখনই এত সম্ভব না, কারণ এটা তো আসলে তোমাদের হিসাব বিজ্ঞানে একদম প্রিলিমিনারি স্টেজে তোমরা আছো। আস্তে আস্তে এটা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের শুধু একটু জিনিসটা কেমন হয় দেখতে, কিভাবে অ্যানালিসিস করতে হয়, এটা আমরা একটু বুঝতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।